হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের সাহিত্যিক উপাদান সম্পর্কে আলোচনা। অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য যে উপাদানগুলি রয়েছে, ঠিক আছে, সেই উপাদানগুলি মূলত আর কি দুটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে সাহিত্যিক উপাদান এবং একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, ঠিক আছে। তো সেখান থেকেই যে এই প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে এই যে সাহিত্যিক উপাদান যেটা রয়েছে, সেই বিষয়টা বা সেই টপিকটা নিয়েই কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে। এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, ঠিক আছে। কিন্তু বর্তমানে প্রায় 50% কিন্তু অফ চলছে। সেক্ষেত্রে তোমাদের যদি 5টা সাবজেক্ট থেকে থাকে, সেক্ষেত্রে তোমাদের কোর্স ফি যেটা রয়েছে সেটা রয়েছে 599, এবং তোমাদের যদি 6টা সাবজেক্ট থেকে থাকে সেক্ষেত্রে তোমাদের কোর্স ফি রয়েছে 699, ঠিক আছে। এই ছিল কন্ট্যাক্ট নাম্বার সংক্রান্ত, কোর্স ফি সংক্রান্ত ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, মূলত প্রথমে আমি কি বলেছি, প্রাচীন ভারতের ইতিহাসের এই যে সাহিত্যিক উপাদান রয়েছে এটা নিয়েই কিন্তু আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, দেখো বলেছে প্রাচীন ভারতের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস জানতে মূলত সাহিত্যিক উপাদানের উপর নির্ভর করতে হয়, ঠিক আছে। তাহলে এই যে প্রাচীন ভারত, সেই প্রাচীন ভারতেরও তো রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন ইতিহাস রয়েছে। তো সেই সমস্ত বিষয়গুলি বা সেই সমস্ত বিষয়ের ইতিহাস জানতে মূলত কি এই যে সাহিত্যিক উপাদান, এই সাহিত্যিক উপাদানের উপর কিন্তু নির্ভর করতে হয়। এক্ষেত্রে আর একটা বিষয়, এই যে আমরা সাহিত্যিক উপাদান বা উপাদান সম্পর্কে বলছি, তো আসলে উপাদান কি বা উপাদান জিনিসটা কি? দেখো, অতীতে ঘটে যাওয়া কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাগুলি রয়েছে, ঠিক আছে। তো সেই সমস্ত যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলিকে জানার জন্য ঐতিহাসিকরা যে সমস্ত তথ্যের উপর নির্ভর করে থাকেন সেটাকেই কিন্তু মূলত ইতিহাসের উপাদান বা উপাদান কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এই সাহিত্যিক উপাদান সম্পর্কে কিন্তু মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে আলোচনা করছি। সাহিত্যিক উপাদান কোন কোন বিষয়গুলো জানতে সাহায্য করে? প্রাচীন ভারতের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এই যে ইতিহাস, এটা জানতেই কিন্তু মূলত সাহিত্যিক উপাদানটা কিন্তু যে সাহায্য করে থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো বলেছে সাহিত্যিক উপাদানগুলিকে প্রধানত দুটি বড় ধারায় বিভক্ত করা যায়। অর্থাৎ এই যে সাহিত্যিক উপাদান আছে বিষয়টা, এটাকে মূলত বলা যায় যে দুটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দেশজ সাহিত্য এবং একটা হচ্ছে বৈদেশিক বিবরণী। অর্থাৎ একটা রয়েছে হচ্ছে দেশীয় সাহিত্য এবং আরেকটা রয়েছে হচ্ছে বিদেশি সাহিত্য, ঠিক আছে, বা যেটাকে বিদেশি বা বৈদেশিক বিবরণীও বলা হয়ে থাকে। দেশজ সাহিত্যের মধ্যে ধর্মীয় মহাকাব্য, বৈদিক সাহিত্য, বৌদ্ধ জৈন গ্রন্থ, বিভিন্ন ধর্মনিরপেক্ষ রাজকীয় যে চরিত অন্তর্ভুক্ত কিন্তু রয়েছে। তাহলে সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যেও বিভিন্ন কিন্তু ভাগগুলো রয়েছে। সাহিত্যিক উপাদান মূলত কি দুটি ধারায় বা দুটি ভাগে বিভক্ত হয়েছে, দেশীয় আর বৈদেশিক বা বিদেশি, ঠিক আছে। তো মূলত এই দেশজ সাহিত্য বা দেশীয় সাহিত্য, দেশীয় সাহিত্যের মধ্যে কোন কোন বিষয়গুলো আছে? আছে হচ্ছে ধর্মীয় মহাকাব্য, বৈদিক সাহিত্য, বিভিন্ন বৌদ্ধ জৈন গ্রন্থ, আরো বিভিন্ন বিষয়গুলো রয়েছে দেশীয় সাহিত্যের মধ্যে। বৈদেশিক সাহিত্যের মধ্যে কি আছে? দেখো, বৈদেশিক সাহিত্যের মধ্যে প্রথম যে বিষয়টা, দেখো প্রথমে বলেছিলাম যে বিবরণী, অর্থাৎ বিভিন্ন যে বিবরণীগুলি রয়েছে সেগুলোও কিন্তু পড়তে হয় বা জানতে হয় এই বিদেশি সাহিত্যের মধ্যে। যেমন হচ্ছে গ্রিক, রোমান, চৈনিক, আরো পর্যটকদের মূল্যবান যে ভ্রমণ কাহিনী ও ইতিহাস গ্রন্থ। অর্থাৎ এই যে বিদেশি সাহিত্য বা বৈদেশিক সাহিত্য, এটার মধ্যে কোন কোন বিষয়গুলো হবে? এখানে হচ্ছে বিভিন্ন পর্যটকদের যে বিবরণী বা ঐতিহাসিক মূলক যে গ্রন্থগুলি রয়েছে সেই গ্রন্থগুলি কিন্তু রয়েছে। তাহলে এই যে উপাদানের যে কনসেপ্টটা রয়েছে, সাহিত্যিক উপাদান বলতে কি বোঝানো হয়েছে, সাহিত্যিক উপাদানের কটি ধারা রয়েছে এবং সেই ধারার মধ্যে কোন কোন বিষয়গুলো পড়তে হয়, প্রথম যে কনসেপ্টটা এই স্লাইডের মাধ্যমে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবার হচ্ছে প্রত্যেকটা যে বললাম একটা টপিক যে বললাম, একটা হচ্ছে মহাকাব্য, দেন বৌদ্ধ জৈন গ্রন্থ, এই সমস্ত বিষয়গুলো এবং যে বিবরণীমূলক গ্রন্থগুলি যে পর্যটকদের রয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু ধাপে ধাপে আলোচনা করবো, ঠিক আছে।
আচ্ছা, এখানে রয়েছে দেখো বৈদিক উত্তর ধর্মীয় সাহিত্য। প্রথমত কি রয়েছে? প্রথমে রয়েছে 4 বেদ ও সংহিতা। 4টা বেদের কথা এখানে বলা হচ্ছে। কি রয়েছে? ঋক, সাম, যজু, অথর্ববেদ। অর্থাৎ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। ঠিক আছে? আচ্ছা, এই সমস্ত বেদ কি প্রাচীন আর্যদের বসতি স্থাপন, ধর্মীয় ধ্যান ধারণা ও আদিম বৈদিক সমাজ কাঠামোর প্রধানত যে লিখিত আকর গ্রন্থ। তাহলে কি হচ্ছে, এই যে বেদ এবং সংহিতা, এটা কি হচ্ছে যে আর্যদের যে বসতি স্থাপন, তাদের ধর্মীয় ধ্যান ধারণা, এই সমস্ত যে আদিম বৈদিক সমাজ কাঠামোর প্রধানত যে লিখিত আকারের গ্রন্থগুলি কিন্তু রয়েছে। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে দেখো ব্রাহ্মণ ও উপনিষদ। এখানে রয়েছে বৈদিক যজ্ঞের ক্রিয়াকলাপের বিবরণ, উপনিষদের গভীর দার্শনিক চিন্তা ভাবনা, বৈদিক যুগের শেষ ভাগের আর্থ সামাজিক ইতিহাসকে আর কি পুষ্ট করে থাকে। তাহলে বিভিন্ন যে তথ্যগুলি রয়েছে, সেটা বেদ হতে পারে, সেটা উপনিষদ, ব্রাহ্মণ, আরণ্যক, এর সাথে সাথে হচ্ছে মহাকাব্য, এই সমস্ত বিষয়গুলো থেকে কি হচ্ছে, আমরা প্রাচীন ভারতের কিন্তু ইতিহাসটা জানতে পারছি। এই প্রাচীন ভারতের ইতিহাস জানা কিন্তু একাধিক আর কি নির্ভরযোগ্য কিন্তু উপাদানটা কিন্তু রয়েছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে রয়েছে দেখো বেদাঙ্গ ও সূত্র সাহিত্য। ব্যাকরণ, জ্যোতিষ, নীতি নির্দেশিকা ও গার্হস্থ্য নিয়ম নীতি সম্বলিত সূত্র সাহিত্য সমকালীন মানুষের প্রত্যহিক জীবনযাত্রার আর কি দর্পণ স্বরূপ। অর্থাৎ এই সমস্ত বিষয়ের মাধ্যমে কি হচ্ছে, আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হতে পারছি, বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু জানতে পারছি। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে কি রয়েছে দেখো, বলেছে মহাকাব্য এবং প্রাচীন পুরাণ সাহিত্য। এই স্লাইডের মাধ্যমে রয়েছে মহাকাব্য সম্পর্কে এবং পুরাণ সম্পর্কে। ঠিক আছে? কি বলেছে? রামায়ণ ও মহাভারত। তাহলে মহাকাব্য এই যে বিষয়টা, এটার মধ্যে মূলত দুটি বিষয়ই থাকছে, একটা হচ্ছে রামায়ণ এবং আরেকটা হচ্ছে মহাভারত। প্রাচীন ভারতের দুটি প্রধান মহাকাব্য। তাহলে কি বললাম, এই যে মহাকাব্য, এটা হচ্ছে, এটার মধ্যে দুটো বিষয় রয়েছে, রামায়ণ ও মহাভারত। এই রামায়ণ ও মহাভারত কিন্তু প্রাচীন ভারতের দুটো প্রধান আর কি মহাকাব্যর মধ্যে ছিল। এগুলি দীর্ঘ সময় ধরে রচিত ও পরিবর্তিত হয়ে বর্তমান রূপটা কিন্তু লাভ করেছে। অর্থাৎ এগুলি কি হচ্ছে, দীর্ঘ সময় ধরে রচিত হয়েছে এবং পরিবর্তিত হয়ে কি হচ্ছে, বর্তমান রূপটা কিন্তু লাভ করেছে। আচ্ছা, মহাকাব্যদ্বয় থেকে আর্যদের আর্যাবর্তের বিস্তার, ক্ষত্রিয় সমাজ ব্যবস্থা, যুদ্ধরীতি, আদর্শ রাজ্য পরিচালনার ধারণা পাওয়া যায়। তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা যে সোর্স রয়েছে, প্রত্যেকটা যে উপাদান রয়েছে, সেখান থেকে কি হচ্ছে, আমরা কিছু না কিছু ছোট বড় কোনো না কোনো বিষয় কিন্তু জানতে পারছি। মহাকাব্যদ্বয় থেকে বা মহাকাব্য থেকে কি জানতে পারছি, আর্যদের যে আর্যাবর্তের বিস্তার, অর্থাৎ আর্যদের যে বিস্তারটা রয়েছে সেটা, তারপর হচ্ছে ক্ষত্রিয়দের একটা সমাজ ব্যবস্থা ছিল সেটা, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কিন্তু জানতে পারছি। এক একটা সোর্স অর্থাৎ এক একটা উপাদান থেকে কিন্তু আমরা এক এক যে রকমের জিনিস সম্পর্কে বা তথ্য সম্পর্কে কিন্তু জানতে পারি। আচ্ছা, তারপরে রয়েছে দেখো পুরাণ সাহিত্য। টোটাল যে পুরাণের সংখ্যা রয়েছে, সেই টোটাল পুরাণের সংখ্যা রয়েছে কিন্তু 18টি। ঠিক আছে? এর মধ্যে বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ থেকে শুরু করে বিভিন্ন পুরাণ মিলিয়ে কটি রয়েছে পুরাণ, মোট পুরাণের সংখ্যা রয়েছে 18টি। 18টি প্রধান যে পুরাণ প্রাচীন ভারতীয় রাজাদের বংশানুক্রমিক তালিকা রচনায় চমৎকার সাহায্য কিন্তু করে থাকে। তারপরে বলেছে বিশেষ করে মৌর্য, শুঙ্গ, অন্ধ্র, গুপ্ত রাজাদের ইতিহাস পুনর্গঠনে বিষ্ণু, বায়ু, মৎস্য পুরাণ বিশেষভাবে কিন্তু উল্লেখযোগ্য। দেখো, সব টোটাল পুরাণের সংখ্যা আমি বললাম ঠিকই যে 18টি রয়েছে, কিন্তু বিশেষ বিশেষ কিছু পুরাণ থেকে আমরা কি হবে, বিশেষ বিশেষ তথ্য সম্পর্কে জানতে পারি। যেমন বায়ু, বিষ্ণু, মৎস্য পুরাণ, এই সমস্ত বিষয়গুলো থেকে গুপ্ত, মৌর্য, অন্ধ্র, শুঙ্গ, এই সমস্ত কি রাজাদের যে ইতিহাস, সেই ইতিহাসগুলো কিন্তু জানতে পারি। তাহলে কি হচ্ছে, এক একটা উপাদান থেকে আমরা এক একটা বিষয় সম্পর্কে কিন্তু জানতে পারছি। ঠিক আছে? নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট রয়েছে বৌদ্ধ ও জৈন ধর্মীয় সাহিত্য। এখানে রয়েছে পালি বৌদ্ধ সাহিত্য, ত্রিপিটক। এই যে ত্রিপিটক, বৌদ্ধ ধর্মের একটা খুবই গুরুত্বপূর্ণ দিক ত্রিপিটক। ত্রিপিটক বলতে বোঝানো হয় যে 3টি পিটককে। ঠিক আছে? ত্রিপিটকের প্রথমে কি রয়েছে, এই বলতে 3টি বোঝানো হচ্ছে, এবং পিটক বলতে যে পাত্র বা ঝুড়িকে কিন্তু বোঝানো হয়ে থাকে। তাহলে 3টি পাত্র বা 3টি পিটকের যে সমাহার, সেটাকেই কিন্তু ত্রিপিটক বলা হয়ে থাকে। পালি ভাষায় রচিত ত্রিপিটক সুত্ত, বিনয় এবং হচ্ছে অভিধম্ম পিটক। তাহলে আমি প্রথমেই বললাম ত্রিপিটকের সংখ্যা কয়টি রয়েছে, 3টি রয়েছে, সুত্ত পিটক, বিনয় পিটক এবং হচ্ছে অভিধম্ম পিটক। বুদ্ধের ধর্মোপদেশ, সংঘের নিয়ম ও সমকালীন মহাজনপদের রাজনৈতিক ও
ও সামাজিক জীবনের প্রধান উৎস। জাতকের গল্পগুলিও তৎকালীন সমাজের এক জীবন্ত দর্পণ কিন্তু রয়েছে। তাহলে এই যে ত্রিপিটক যে বিষয়টা, ত্রিপিটক থেকেও আমরা কি হচ্ছে বিভিন্ন তথ্য সম্পর্কে কিন্তু জানতে পারছি। ঠিক আছে, নেক্সট রয়েছে প্রাকৃতিক জৈন সাহিত্য। এখানে রয়েছে অঙ্গ ও উপাঙ্গ। অর্ধমাগধী প্রাকৃতে রচিত জৈন ধর্মগ্রন্থ, এখানে যেমন বলেছে জৈন ধর্মগ্রন্থের মধ্যে যে ভগবতী সূত্র, এগুলি থেকে কি হচ্ছে জৈন ধর্মের বিস্তার, পার্শ্বনাথ, মহাবীরের যে জীবন লেখা, এর সাথে সাথে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের 16টি মহাজনপদের ভৌগোলিক ও রাজনৈতিক যে পরিচয় পাওয়া যায়। অর্থাৎ এই যে জৈন সাহিত্য, জৈন সাহিত্যের মধ্যে থেকে কি হচ্ছে যে জৈনদের যে ধর্মগ্রন্থ, এগুলি থেকে কি হচ্ছে জৈন ধর্মের কি করে বিস্তার লাভ হয়েছিল। তার সাথে সাথে পার্শ্বনাথ, অর্থাৎ যেমন হচ্ছে জৈন ধর্মের মধ্যে মূলত আমরা যে বিষয়টা লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে যে তীর্থঙ্করদের ব্যাপারে। ঠিক আছে, সেখানে টোটাল কিন্তু 24 জন তীর্থঙ্কর আর কি ছিলেন। তো মূলত পার্শ্বনাথ এবং মহাবীর তাদের যে জীবন লেখাগুলি রয়েছে, এবং খ্রিস্টপূর্ব যে 6ষ্ঠ শতকে এই যে ষোড়শ মহাজনপদ বা 16টি যে মহাজনপদ রয়েছে, তাদের ভৌগোলিক রাজনৈতিক অবস্থা, সেই অবস্থার কিন্তু পরিচয়টাও আর কি পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, তারপর রয়েছে ধর্ম নিরপেক্ষ দেশীয় সাহিত্য ও আইন যে গ্রন্থগুলি রয়েছে সেটা। এখানে রয়েছে কৌটিল্যের অর্থশাস্ত্র, স্মৃতিশাস্ত্র ও ধর্মশাস্ত্র, পাণিনির অষ্টাধ্যায়ী। ঠিক আছে, কৌটিল্যের অর্থশাস্ত্রটা কিন্তু একটা প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান, অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান এই প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে। ঠিক আছে, বিশেষত যে দেশীয় আর কি সাহিত্যিক উপাদানের মধ্যে। ঠিক আছে, মৌর্য যুগের রাষ্ট্রনীতি, কূটনীতি, রাজস্ব ব্যবস্থা, রাজকীয় প্রশাসনের প্রধান আকর গ্রন্থ, প্রাচীন ভারতের সমাজ ও অর্থনীতির নির্ভরযোগ্য দলিল। অর্থাৎ এই যে কৌটিল্যের অর্থশাস্ত্র, এটা আমি কি বললাম একটু আগে, যে প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ যে তথ্য যেটা বা সোর্স রয়েছে এটা। ঠিক আছে, এখান থেকে আমরা কি জানতে পারি? এখান থেকে আমরা জানতে পারি মৌর্য যুগ সংক্রান্ত একাধিক মূল্যবান তথ্য সম্পর্কে। হতে পারে সেটা মৌর্য যুগের রাষ্ট্রনীতি, রাজনীতি বা সমাজ, অর্থনীতি। মৌর্য যুগ সংক্রান্ত একাধিক তথ্য সম্পর্কে জানতে কৌটিল্যের অর্থশাস্ত্র কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান। ঠিক আছে, এবং এই কৌটিল্য কিন্তু যে চন্দ্রগুপ্ত মৌর্যের আর কি সমকালীন আর কি ছিলেন। ঠিক আছে, তো তার যে কৌটিল্যের এই যে অর্থশাস্ত্র, এটা থেকে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কেও কিন্তু জানা যায়, এবং তার সাথে সাথে কিন্তু মৌর্য বংশের ইতিহাসটাও কিন্তু জানা যায়। নেক্সট রয়েছে স্মৃতিশাস্ত্র ও ধর্মশাস্ত্র। স্মৃতিশাস্ত্র ধর্মশাস্ত্রের মধ্যে রয়েছে মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, নারদ স্মৃতি। এগুলি থেকে কি হচ্ছে, এগুলি থেকে আমরা কি জানতে পারছি? এগুলি থেকে যে সমাজ পরিচালনার বিভিন্ন নিয়ম কানুন, বর্ণাশ্রম প্রথা যেটা রয়েছে, সমকালীন দণ্ডবিধির যে খুঁটিনাটি উল্লেখ কিন্তু থাকছে। তারপরে রয়েছে পাণিনির অষ্টাধ্যায়ী। এটি সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ হলেও সমকালীন ভারতের বিভিন্ন অঞ্চল, এর সাথে সাথে জনজাতি, পেশা, কৃষ্টির অমূল্য ঐতিহাসিক তথ্য কিন্তু সরবরাহ করে থাকে। এই যে পাণিনির যে অষ্টাধ্যায়ী, এটা মূলত কি ছিল? একটা হচ্ছে সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ ছিল, কিন্তু তা সত্ত্বেও এটা কি করে সমকালীন সেই সময় ভারতের যে বিভিন্ন অঞ্চলগুলি রয়েছে, বিভিন্ন অঞ্চলের হচ্ছে জনজাতি, পেশা, এই সমস্ত কিছুর কিন্তু অমূল্য তথ্যগুলো আর কি বহন করে কিন্তু থাকে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট রয়েছে চরিত সাহিত্য এবং ঐতিহাসিক নাটক। এখানে রয়েছে চরিত সাহিত্য। প্রথমত কি বলেছে? রাজসভার সভাকবিদের রচিত জীবনী গ্রন্থ, যেমন হচ্ছে বাণভট্টের হর্ষচরিত। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমি বললাম প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে একাধিক কিন্তু উপাদানগুলি রয়েছে, সেটা হতে পারে সাহিত্যিক উপাদান, সেটা হতে পারে প্রত্নতাত্ত্বিক উপাদান, কিন্তু একাধিক নির্ভরযোগ্য উপাদানগুলি কিন্তু রয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে এই উপাদান আলোচনা করলে আলোচনার আর শেষ হয়ে ওঠে না। প্রথমত কি বললাম, এই যে চরিত সাহিত্য বা বায়োগ্রাফিস যেটা আছে, সেটা কি হচ্ছে রাজসভার রাজকবিদের কিন্তু চরিত বা জীবনী গ্রন্থগুলি রয়েছে। যেমন রয়েছে বাণভট্টের হর্ষচরিত, যেখান থেকে হর্ষবর্ধনের জীবন সম্পর্কে বিস্তারিতভাবে জানা যায়। তারপরে রয়েছে সন্ধ্যাকর নন্দীর রামচরিত, যেখান থেকে কৈবর্ত বিদ্রোহ ও রামপালের যে কৈবর্ত বিদ্রোহ, এর সাথে সাথে রামপালের যে দ্বন্দ্ব, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কিন্তু জানা যায়, যেটার মূলত রয়েছে চরিত সাহিত্য বা বায়োগ্রাফিসের মধ্যে। নেক্সট রয়েছে ঐতিহাসিক কিছু নাটক। বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস নাটক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
যেমন কৌটিল্যের অর্থশাস্ত্র গুরুত্বপূর্ণ, চরিত সাহিত্যের মধ্যে বাণভট্টের হর্ষচরিত গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক নাটকের মধ্যে বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস নাটকটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কি হচ্ছে, চন্দ্রগুপ্ত মৌর্যের কর্তৃত্ব, নন্দ বংশের উচ্ছেদ, মৌর্য ক্ষমতা প্রতিষ্ঠার চমৎকার ইতিহাসটা কিন্তু জানা যায়। অর্থাৎ কি, এই যে বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস নাটকটি রয়েছে, এখান থেকে কি হচ্ছে, চন্দ্রগুপ্ত মৌর্যের যে কর্তৃত্বটা রয়েছে, অর্থাৎ কিভাবে নন্দ বংশের উচ্ছেদ করে চন্দ্রগুপ্ত মৌর্য যে মৌর্য ক্ষমতার বা মৌর্য সাম্রাজ্যের কিভাবে প্রতিষ্ঠা করলেন, ঠিক আছে, এই সমস্ত ইতিহাসগুলি কিন্তু জানা যায়। নেক্সট লাস্টে যেটা একটা গুরুত্বপূর্ণ রয়েছে এই দেশীয় সাহিত্যের মধ্যে যে বিষয়টা, সেটা হচ্ছে কলহনের রাজ তরঙ্গিনী। ঠিক আছে, কলহনের রাজ তরঙ্গিনী কাশ্মীরের ধারাবাহিক রাজবংশের সুসংগত ইতিহাস। এটি প্রাচীন ভারতের প্রথম বিজ্ঞানসম্মত একটা ঐতিহাসিক গ্রন্থ। এই কলহনের রাজতরঙ্গিনী যেটা রয়েছে সেটা কিন্তু একটা বিজ্ঞানসম্মত একটা ঐতিহাসিক গ্রন্থ, যেখান থেকে কি হয়, কাশ্মীরের যে ধারাবাহিক ইতিহাসটা রয়েছে রাজবংশের, সেই সুসংগত যে ইতিহাসটা সেটাও কিন্তু জানা যায়। বিভিন্ন কিন্তু যে গুরুত্বপূর্ণ উপাদানগুলি রয়েছে এবং সেগুলোর উপর ভিত্তি করে আমরা কিন্তু বিভিন্ন তথ্য সম্পর্কে কিন্তু জানতে পারি। আলোচনার সঙ্গে সঙ্গে বিভিন্ন ইন্টারেস্টিং তথ্যগুলি সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। তারপর রয়েছে বৈদেশিক বিবরণ। এতক্ষণ আলোচনা করলাম দেশীয় সাহিত্য সম্পর্কে। দেশীয় সাহিত্যটা কিন্তু প্রচুর বড় রয়েছে, ঠিক আছে, যত বড় করে পড়া যায় ততই কিন্তু বড় রয়েছে। তারপরে দেখো বৈদেশিক সাহিত্যের মধ্যে কি রয়েছে, প্রথমত রয়েছে মেগাসথেনিসের ইন্ডিকা, তারপরে রয়েছে পেরিপ্লাস ও টলেমির ভূগোল, নেক্সট রয়েছে প্লিনির প্রাকৃতিক ইতিহাস। ঠিক আছে, যেমন দেশীয় সাহিত্যের মধ্যে কৌটিল্যের অর্থশাস্ত্রটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে বিদেশি সাহিত্যের মধ্যে মেগাসথেনিসের ইন্ডিকাটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো এখানে কি বলেছে, মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের দরবারে আগত গ্রিক দূত মেগাসথেনিসের এই গ্রন্থে পাটলিপুত্রের নগর, সামরিক প্রশাসন, সমকালীন ভারতীয় সমাজের সুন্দর বিবরণীটা কিন্তু রয়েছে। তাহলে মেগাসথেনিসের ইন্ডিকা, মেগাসথেনিসের যে গ্রন্থটা ছিল সেটার নাম ছিল ইন্ডিকা, সেখান থেকে কি হচ্ছে যে আর কি পাটলিপুত্র নগর, সামরিক প্রশাসন, সেই সময় সমকালীন ভারতের যে সমাজের একটা যে সুন্দর ছবি বা সুন্দর যে বিবরণী সেটা কিন্তু রয়েছে। পেরিপ্লাস আর টলেমির ভূগোলে কি রয়েছে, প্রথম শতকের ভারত মহাসাগরের বাণিজ্য পথ, বন্দর সমূহ এবং টলেমির ভৌগোলিক বিবরণী থেকে ভারতের বহির্বাণিজ্যের অমূল্য পরিচয়টা কিন্তু মেলে থাকে। অর্থাৎ পেরিপ্লাস আর টলেমির এই যে ভূগোল যে রয়েছে বিবরণীগুলি, এখান থেকে কি হচ্ছে যে বিভিন্ন বাণিজ্য পথ এবং বহির্বাণিজ্যের কথা কিন্তু আমরা জানতে পারছি। নেক্সট রয়েছে প্লিনির প্রাকৃতিক ইতিহাস। এখানে রয়েছে প্লিনির ন্যাচারাল হিস্ট্রি থেকে রোম ও ভারতের যে মধ্যাকার একটা বিপুল বাণিজ্য সম্পর্ক এবং রোম থেকে ভারতের স্বর্ণ প্রবাহের যে ঐতিহাসিক বিবরণটা রয়েছে সেটা কিন্তু পাওয়া যায়। তাহলে এই যে প্লিনির প্রাকৃতিক ইতিহাস, তার এখান থেকে কি প্লিনির যে ন্যাচারাল হিস্ট্রি একটা যে গ্রন্থ রয়েছে সেখান থেকে কি হচ্ছে, রোম এবং ভারতের মধ্যে যে একটা বাণিজ্যিক সম্পর্ক বা বাণিজ্য সম্পর্ক ছিল সেটার বিষয়ে কিন্তু জানা যায়। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো মূলত কি রয়েছে বিদেশি সাহিত্যের মধ্যে, বিদেশি বিবরণী যে রয়েছে পর্যটকদের তাদের মধ্যে। ঠিক আছে, আচ্ছা আরো কি রয়েছে দেখো, বলেছে চৈনিক বৌদ্ধ পর্যটকদের বিবরণী। এখানে বলেছে ধর্মীয় জ্ঞান অর্জন ও বুদ্ধদেবের স্মৃতি বিজড়িত স্থান দর্শনের জন্য চৈনিক পরিব্রাজকরা কিন্তু ভারতে এসেছিলেন। তাহলে বিভিন্ন চৈনিক পরিব্রাজকরা বা পর্যটকরা কি করেছিলেন, ভারতে এসেছিলেন, ভারতে এসে বেশ কয়েক বছর বা দীর্ঘ সময় ধরে অতিবাহিত করেছিলেন এবং এই যে দীর্ঘ সময়কালীন ভারতে থাকার সময় আর কি তারা কিন্তু ভারতের বিভিন্ন জায়গা আর কি ভ্রমণ করেন এবং তাদের যে ভ্রমণ সংক্রান্ত যে বৃত্তান্তগুলি রয়েছে সেগুলো কিন্তু তাদের বিভিন্ন গ্রন্থের মাধ্যমে তারা কিন্তু লিপিবদ্ধ করেন, যেটার মাধ্যমে কি হচ্ছে আমরা ইতিহাসটা কিন্তু জানতে পারি প্রাচীন ভারতে। আচ্ছা, প্রথমেই যে রয়েছে পর্যটক, চৈনিক পর্যটক, তিনি হচ্ছে ফা হিয়েন। ঠিক আছে, যাকে কিন্তু ফো কুয়ো কিংও কিন্তু ফা হিয়েনের যে গ্রন্থটি আর কি রয়েছিল সেটার নামই ছিল কিন্তু এই ফো কুয়ো কিং। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখতে হয়। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে এসে তৎকালীন শান্তি, সুশাসন এবং বৌদ্ধ ধর্মের প্রসারে বিভিন্ন যে বিবরণ সেটা কিন্তু লিপিবদ্ধ করেন। তাহলে ফা হিয়েন কার আমলে এসেছিলেন, গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে এসেছিলেন এবং ভারতের যে শান্তি, সুশাসন যে ছিল, বৌদ্ধ ধর্মের যে প্রসার, সেই প্রসারের যে বিভিন্ন বিবরণ সম্পর্কে কিন্তু লিপিবদ্ধ করেছিলেন তার এই ফো কুয়ো কিং নামক গ্রন্থে। নেক্সট রয়েছে হিউয়েন সাং। ঠিক আছে, হিউয়েন সাং এর গ্রন্থটার নাম ছিল হচ্ছে সি ইউ কি। যেহেতু ইনারা হচ্ছে চৈনিক যে পর্যটক বিভিন্ন ছিলেন, তাদের গ্রন্থগুলির নামও কিন্তু এরকম ভাবেই আর কি রয়েছে, যেমন ফা হিয়েনের ফো কুয়ো কিং এবং হিউয়েন সাং এর সি ইউ কি।
ঠিক আছে। সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন। তাহলে হিউয়েন সাং কখন ভারতে এসেছিলেন বা কার আমলে? তিনি হচ্ছে সম্রাট হর্ষবর্ধনের আমলে বা রাজত্বকালে ভারতে আসেন। ঠিক আছে। নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন এবং হর্ষের দানশীলতার জীবন্ত আর কি বর্ণনাটা কিন্তু দিয়ে থাকে। ঠিক আছে। তারপরে রয়েছে যিনি, যার নাম সেটা হচ্ছে ইত সিং, বা এটাকে কিন্তু ই সিংও অনেক সময় বলা হয়ে থাকে। সপ্তম শতকের শেষে ভারতে এসে দীর্ঘকাল নালন্দা ও বিক্রমশিলা বিহারে কাটান এবং সন্ন্যাসীদের নিয়মাবলী যেগুলো রয়েছে সেগুলো কিন্তু রচনা করে। তাহলে এই যে চৈনিক পর্যটক, এই চৈনিক পর্যটকদের মধ্যেও কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটক নাম রয়েছে, যেমন ফা হিয়েন, হিউয়েন সাং এবং হচ্ছে ইত সিং। তারপরে রয়েছে দেখো এখানে যে আরবীয় ঐতিহাসিক ও পর্যটকদের যে তথ্যগুলি রয়েছে সেই পর্যটকগণের তথ্য। আরবীয় প্রথমেই যেটা আসবে আরবীয়দের সম্পর্কে সেটা হচ্ছে আল বেরুনি। ঠিক আছে। আল বেরুনি তার যে গ্রন্থটি ছিল, তার গ্রন্থটির নাম ছিল হচ্ছে তহকিক ই হিন্দ, বা এটাকে কখনো কখনো তহকিত ই হিন্দও বলা হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, সুলতান মাহমুদের ভারত অভিযানের সাথে আগত প্রখ্যাত পণ্ডিত আল বেরুনির এই গ্রন্থটির ইতিহাসের এক আকর দলিল। অর্থাৎ কি হচ্ছে, সুলতান মাহমুদ আর কি সভাসদ রূপে আল বেরুনিকে কিন্তু আমন্ত্রিত জানিয়েছিলেন আল বেরুনির পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে। তো এই যে সুলতান মাহমুদের যখন ভারত অভিযানের কালটা চলছিল বা ভারত আক্রমণ কালটা যখন চলছিল, আল বেরুনি কিন্তু তখন আর কি ভারতে এসেছিলেন এবং এক কথায় আল বেরুনি ছিলেন একজন আরবীয় পণ্ডিত। ঠিক আছে। তো মূলত এখানে কি হচ্ছে যে আল বেরুনির এই গ্রন্থটিও কিন্তু এই যে সুলতান মাহমুদের সময়কালে, সেই সময় তৎকালীন ভারতের সামাজিক রাজনৈতিক ইতিহাস জানার কিন্তু এক অমূল্য সম্পদ। ঠিক আছে। আচ্ছা, বলেছে দেখো এতে সমকালীন উত্তর ভারতের ক্ষত্রিয় সমাজ, বর্ণপ্রথা, ধর্মাচরণ, এছাড়াও গণিত, জ্যোতিষ, বিজ্ঞান চর্চার অত্যন্ত নিরপেক্ষ ও বিশদ আলোচনা কিন্তু রয়েছে। আচ্ছা, তারপর রয়েছে অন্যান্য আরব লেখকগণ, অর্থাৎ শুধুমাত্র তো আল বেরুনিই ছিলেন না, অন্যান্য বিভিন্ন আরো আরবীয় লেখকগণ ছিলেন। তাদের মধ্যে ছিলেন হচ্ছে সুলেমান এবং আল মাসুদি। ঠিক আছে। তাদের বিবরণী থেকে পাল, গুর্জর প্রতিহার, রাষ্ট্রকূট রাজাদের যে পারস্পরিক যুদ্ধ বিগ্রহ, বৈদেশিক বাণিজ্য, অর্থনৈতিক যে সমৃদ্ধির নিখুঁত ছবিটা কিন্তু আর কি যে একেবারে ফুটে কিন্তু উঠে আছে। তাহলে বিভিন্ন যে বিবরণগুলি রয়েছে সেই বিবরণগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাহিত্যিক উপাদানটা যেমন ইতিহাসের রচনার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, ঠিক একইভাবে প্রত্নতাত্ত্বিক যে উপাদান রয়েছে সেটারও কিন্তু একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে। ঠিক আছে। তাহলে কি বলা যায় সব শেষে, যে সাহিত্যিক উপাদানের আবার কিছু সীমাবদ্ধতাও কিন্তু লক্ষ্য করা যায়। কেমন? দেখো বলেছে সাহিত্যিক উপাদানগুলি দীর্ঘদিন কিন্তু ধরে বিভিন্ন নকল বিষ, ঠিক আছে, বা প্রতিলিপিকারের হাতে পড়ে পরিবর্তিত হয়েছে। সেক্ষেত্রে রাজকীয় চরিত্রগুলিতেও প্রায়শই রাজার প্রতি অন্ধ পক্ষপাতিত্ব ও অতিশয়ক শক্তি লক্ষ্য করা যায়। তাছাড়া বিদেশি পর্যটকদের অনেকেই স্থানীয় ভাষা ও সংস্কৃতির জটিলতা না বুঝে লোকমুখে কথা শোনা গল্পকে ঐতিহাসিক সত্য হিসেবে কিন্তু বর্ণনা করেছে। যার জন্য কি বলছে এখানে যে সাহিত্যিক উপাদানের ক্ষেত্রে কিছু ত্রুটি বা সীমাবদ্ধতাও কিন্তু রয়েছে। আচ্ছা, তারপর বলছে দেখো প্রাচীন ভারতের ইতিহাস রচনার যে বিজ্ঞানসম্মত সতর্কতা, অর্থাৎ তাই বলা যায় যে সাহিত্যিক উপাদানের তথ্যগুলিকে সবসময় লিপি ও মুদ্রার মতো নির্ভরযোগ্য প্রত্নতাত্ত্বিক উপাদানের সাথে কিন্তু মিলিয়ে যাচাই করে নেওয়া ঐতিহাসিকদের কিন্তু একটা প্রধান কর্তব্যের মধ্যে পড়ে। অর্থাৎ প্রথমত সাহিত্যিক উপাদানগুলিকে দেখে তার সাথে সাথে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে যে মুদ্রা লিপিগুলি রয়েছে সেই দুটো বিষয়কে একসাথে দেখে নিয়ে সেই তথ্যটাই কিন্তু যাচাই করে নেওয়া আর কি ঐতিহাসিকদের কিন্তু প্রধান কর্তব্য রয়েছে। এই বিষয়গুলো কিন্তু বলা হয়ে থাকে। তাহলে দেখো সাহিত্যিক প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সাহিত্যিক উপাদানের মধ্যে মূল বিষয়গুলো কি রয়েছে, কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ রয়েছে এবং কতটা ডিটেলিং রয়েছে সেটা নিয়ে কিন্তু মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করলাম। ঠিক আছে। আচ্ছা, ইনফরমেশন যেটা রয়েছে সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।